আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত আফ্রিকা যে কবিতাটি রয়েছে এই কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করব এবং এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমরা যদি কবিতাটি একটু ভালো করে পড়ে নাও তাহলে এই কবিতাটির প্রেক্ষাপট এবং বিষয়বস্তু সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শুরু করছি আজকের মূল ভিডিও। দেখো, আজকের মূল ভিডিওটি শুরু করার আগে তোমরা প্রথমেই দুটো তথ্য লিখে রাখবে খাতায়। সেটা হচ্ছে আফ্রিকা যে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা কিন্তু প্রশ্ন আসে। তো তোমরা লিখে রাখো যে পত্রপুট কাব্যের অন্তর্গত। তো আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যের অন্তর্গত। আর এই আফ্রিকা কবিতাটির প্রকাশকাল কত এটাও লিখে রাখো, 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি। 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি। তো দেখো, কবিতাটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছেন? কবিতাটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছেন আফ্রিকা। এই আফ্রিকা কিন্তু একটি মহাদেশের নাম। যেমন আমরা এশিয়া মহাদেশে বাস করি, আমাদের ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত? এশিয়া মহাদেশের অন্তর্গত। তো এইরকম একটি আলাদা মহাদেশ হচ্ছে কি আফ্রিকা, যেটা সমুদ্র বেষ্টিত। আসলে পৃথিবী যখন সৃষ্টি হয়, সৃষ্টির আদি লগ্নে, তখন আফ্রিকা মহাদেশটি পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা স্বতন্ত্র মহাদেশে রূপান্তরিত হয় এবং সেই দেশের মানুষজন প্রাকৃতিক প্রচন্ড প্রতিকূলতা তারা সহ্য করেও নিজেদের সংস্কৃতি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। এই আফ্রিকা মহাদেশের মানুষজন সাধারণত কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো বর্ণের মানুষ, অর্থাৎ কালো যে চামড়ার মানুষ বলা যেতে পারে, তাদের দেহের ত্বক হচ্ছে কালো বর্ণের। এই আফ্রিকা মহাদেশের কালো বর্ণের মানুষদের ইউরোপীয় যে সভ্য জাতি অর্থাৎ সাদা চামড়ার মানুষরা, খুব সহজ বাংলায় বলা যেতে পারে, তারা খুব একটা ভালো চোখে দেখতো না এই আফ্রিকার মানুষদের। এবং তারা এই আফ্রিকা মহাদেশ সম্পর্কে ততটাও বেশি আগ্রহী ছিল না, কারণ ইউরোপ তখন শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি উন্নতির দিক থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু একটা সময় ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি কারা? যারা নিজেদের স্বার্থের প্রয়োজনে অন্যান্য দেশকে আক্রমণ করে সেই দেশের যত ধন সম্পদ নিজেরা লুট করে নিয়ে এবং তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করত এবং তাদের সাম্রাজ্য আরো বেশি বিস্তার করত। তারাই হচ্ছে সাম্রাজ্যবাদী। এই সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তির কুনজর পড়ে আফ্রিকা মহাদেশের উপর। আফ্রিকা মহাদেশ তো তথাকথিত অর্থে সমুদ্র বেষ্টিত মহাদেশ এবং গাছপালা ঘেরা জঞ্জল অঞ্চল। আফ্রিকা মহাদেশকে তারা ইউরোপীয়রা খুব একটা ভালো চোখে না দেখলেও ইউরোপীয়রা পরে বুঝতে পারে যে আফ্রিকা মহাদেশের ভিতর প্রচুর ধনসম্পদ রয়েছে। তারা সেই ধনসম্পদের লোভে কি করে? আফ্রিকা মহাদেশকে আক্রমণ করে। 1935 খ্রিস্টাব্দে ইটালির মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া আক্রমণ করে এবং এই যে তাদের যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি, তারা আফ্রিকার উপর প্রচন্ড অকথ্য অত্যাচার শুরু করে। এই পরিস্থিতিটা তখনকার সময় 1936 খ্রিস্টাব্দ, এই সময়টাতে আলোড়ন সৃষ্টি করেছিল। তো 1936 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের যে সচিব অমিয় চক্রবর্তী, সেই অমিয় চক্রবর্তী বিদেশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে কেমনটি লেখেন আমি খুব সহজভাবে বলছি। যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একটি অনুরোধ করেন যে আফ্রিকার যে এই যে সমস্যা, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি যে আফ্রিকাকে আক্রমণ করেছে এবং আফ্রিকার যে অসহায় মানুষদের অবস্থা, এই সমস্ত নিয়ে যেন রবীন্দ্রনাথ ঠাকুর কিছু লেখেন, তাহলে অমিয় চক্রবর্তী খুব আপ্লুত হবেন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র অমিয় চক্রবর্তীর অনুরোধেই এই কবিতাটি লিখেছিলেন তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তার মধ্যে কিন্তু প্রতিবাদী মনোভাবও ছিল। তিনি ছিলেন অত্যন্ত মানবদরদী। তিনি মানুষের অসহায়তা, মানুষের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তো রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের অন্তর্গত ভারতবর্ষের মানুষ হলে কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিল্পী সত্তা, তার যে লেখনী গুণ, সেই লেখনীর গুণে তিনি কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত হয়েছিলেন। এই যে তার শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তার তাগিদেই রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা মহাদেশের, আফ্রিকার মানুষদের হয়ে লিখে ফেলেন কি আফ্রিকা কবিতাটি। এই আফ্রিকা কবিতাটির মাধ্যমে তিনি ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে
প্রতিবাদ করেছেন এবং অসহায় যে আফ্রিকার মানুষ, সেই আফ্রিকার মানুষদের হয়ে যেন তিনি আফ্রিকার মানুষদেরই যেন প্রতিনিধি হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির মাধ্যমে। কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে এইরকম যে একদম কবিতার প্রথম দিকে কবি সৃষ্টির আদি লগ্নে আফ্রিকার রূপ কেমন ছিল সেটা ফুটিয়ে তুলেছেন। তারপরে আফ্রিকাকে ইউরোপীয়রা আক্রমণ করার পরে সেই নির্যাতিত অত্যাচারিত আফ্রিকার রূপ কেমন হলো সেটা কবি ফুটিয়ে তুলেছেন দ্বিতীয় স্তবকে। তারপরের একটা ছোট্ট স্তবকে কবি ফুটিয়ে তুলেছেন যে আফ্রিকার এইরকম অসহায় অবস্থা থাকা সত্ত্বেও ইউরোপীয়রা কতটা সুখে রয়েছে, ইউরোপীয় সমাজ কতটা সুখে রয়েছে সেটা ফুটিয়ে তুলেছেন। এবং একদম শেষে কবি ইউরোপীয় শক্তির বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছেন এবং তাদের ক্ষমা চাইতে বলেছেন আফ্রিকার কাছে। তো এবার আমরা চলে আসব সরাসরি কবিতাটি পাঠে। দেখো এখানে কি বলছেন কবি, উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। দেখো এখানে বোঝো উদ্ভ্রান্ত সে আদিম যুগে, উদ্ভ্রান্ত মানে কি হতজ্ঞান বা বিহল, সে আদিম যুগ, আদিম যুগ বলতে কি অতি প্রাচীন যুগ, সে উদ্ভ্রান্ত যে অতি প্রাচীন যুগে। দেখো আমরা অনেক ছোটবেলায় যে ইতিহাস পড়েছি সেই ইতিহাসে আমরা ছোটবেলা থেকেই জেনেছি যে পৃথিবীতে প্রথমেই মানুষের বসবাস ছিল না, পৃথিবী ছিল আগে একটি জ্বলন্ত আগুনের পিণ্ড, তারপরে সেটা ধীরে ধীরে ঠান্ডা হতে হতে তারপরে আবার একটা সময় আসে যে পৃথিবীতে হিম যুগের শুরু হয়, তখন সারা পৃথিবীতে শুধু বরফ পড়তে থাকে। তো এই যে পৃথিবীর যে সৃষ্টি লগ্ন, যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, যেভাবে পৃথিবীটা তৈরি হয়েছে সেটাই কবি এখানে তুলে ধরেছেন। সেই যে উদ্ভ্রান্ত সে আদিম যুগে যখন সৃষ্টিকর্তা পৃথিবীকে কিভাবে সৃষ্টি করবেন সেটা নিয়ে নিজেই নিজের মধ্যে টানাপোড়েনে রয়েছেন। অর্থাৎ সৃষ্টিকর্তা যেন ঠিক করতে পারছেন না যে তিনি পৃথিবীটাকে কিভাবে সৃষ্টি করবেন, তিনি যেন নতুন ভাবে পৃথিবীটাকে প্রতিনিয়ত সৃষ্টি করছেন এবং তার যখন পছন্দ হচ্ছে না তখন তিনি সেটাকে আবার অন্যরকম ভাবে তৈরি করার চেষ্টা করছেন। এই যে সৃষ্টিকর্তা যখন বারবার পৃথিবীকে বিধ্বস্ত করছিল আর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিন, অর্থাৎ সৃষ্টিকর্তা, এটা একটু কবি সাহিত্যের ভাষা দিয়েছেন যে সৃষ্টিকর্তা যেন অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে এই যে পৃথিবীকে নানানভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করে দেখছিল, ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ উত্তাল সমুদ্রের যে বাহু, উত্তাল সমুদ্রের ঢেউ, সেই ঢেউ যেন কি করেছিল প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক, আর ধরিত্রী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের বুক থেকে, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে ছিনিয়ে নিয়ে গেল? পৃথিবীর পূর্ব দিক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এখানে কিন্তু একটা ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটাকে সাহিত্যের মাধ্যমে তিনি এখানে আবদ্ধ করেছেন যে প্রাচী ধরিত্রীর বুক থেকে, এখানে পৃথিবীর পূর্ব দিক থেকে কাকে ছিনিয়ে নিয়ে গিয়ে আফ্রিকা তৈরি করা হলো। আসলে এখানে কিন্তু রয়েছে একটা ভৌগোলিক ব্যাখ্যা। সেই ভৌগোলিক ব্যাখ্যাটা কিরকম? এই ভৌগোলিক ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার একটি গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত করেন যে আসলে পৃথিবীর সৃষ্টির সময় যে সমস্ত মহাদেশগুলো, আমাদের সমস্ত মহাদেশগুলো একসাথেই আবদ্ধ ছিল এবং পরবর্তীকালে যখন টেকটনিক প্লেটগুলির স্থানান্তরিত হয় ঠিক সেই সময় কি হয়, আফ্রিকা মহাদেশটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আফ্রিকা মহাদেশটি পৃথিবীর পূর্ব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটি নতুন মহাদেশে রূপান্তরিত হয়। দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে এই যে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকা, অর্থাৎ আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুক থেকে কে ছিনিয়ে নিয়ে গেছিল? রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ উত্তাল সমুদ্রের ঢেউ। এবার ছিনিয়ে নিয়ে গিয়ে যখন একটা আলাদা মহাদেশ আফ্রিকা তৈরি হলো তখন সেটাতে আবার কি হয়ে গেল? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। সে আফ্রিকা মহাদেশটিকে কি বেঁধে দিল, কি ঘিরে দিল? বনস্পতি। বনস্পতি শব্দের অর্থ কি? বনস্পতি শব্দের অর্থ হচ্ছে বট, অশ্বত্থ, এই ধরনের প্রভৃতি গাছ, যে সমস্ত গাছে কি ফল হয় কিন্তু ফুল হয় না, এই সমস্ত গাছ দিয়ে যেন আফ্রিকা মহাদেশটিকে ভরিয়ে দিল। আফ্রিকা মহাদেশটিকে যেন এই বনস্পতি অর্থাৎ বড় বড় এই ধরনের গাছ দিয়ে ঢেকে দিল নিবিড় পাহারায়। এই গাছগুলোই যেন আফ্রিকা মহাদেশকে পাহারা দিচ্ছে, এইরকম ঠিক কবি বোঝাতে চাইছেন। বলছেন যে কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ শব্দের অর্থ কি? কৃপণ শব্দের অর্থ খুব সহজ বাংলায় বলতে গেলে কি কিপটে, অর্থাৎ যারা অত্যন্ত সঞ্চয় প্রিয়, যারা খুব একটা বেশি ব্যয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা যারা অনুদার, যারা উদার নয়। তো
তো কৃপণ আলোর অন্তঃপুরে এইরকম কেন বাক্যটি ব্যবহার করা হয়েছে? এই যে আফ্রিকা মহাদেশটি, এই আফ্রিকা মহাদেশটিকে কে ঘিরে রেখেছে? বনস্পতি, অর্থাৎ বড় বড় যে গাছ, অশ্বত্থ, বট, এই ধরনের যে বড় বড় গাছ, যে সমস্ত গাছে কি ফল হয় কিন্তু ফুল হয় না, তো এই সমস্ত বড় বড় বনস্পতি গাছ যেহেতু তাদের বড় বড় পাতা সহকারে পুরো আফ্রিকা মহাদেশটিকে ঘিরে রেখেছে পাহারা দিয়ে, এই যে পাতা, সেই পাতা ভেদ করে যে সূর্য আফ্রিকা মহাদেশের অন্তঃপুরে বা অন্দরমহলে ঢুকবে সেই রকম কিন্তু অবকাশ আর পায়নি। তাই এখানে কবি একটু রহস্যময় করেই যেন কবি বলছেন যে সূর্য, এই সূর্যের আলো যেন এই আফ্রিকা মহাদেশে এসে অত্যন্ত কৃপণ হয়ে গেছে, যে কিপটে হয়ে গেছে। কারণ কি? কারণ একদম যে আফ্রিকা মহাদেশের যে অন্দরমহল, আফ্রিকা মহাদেশের যে নিচ পর্যন্ত, সেখানে কিন্তু সূর্য তার আলো পৌঁছে দিতে পারছে না। সূর্য আলো পৌঁছে দিতে পারছে না, এটা কিন্তু সূর্যের কোনো দোষ নেই, কারণ আফ্রিকা মহাদেশে যে বড় বড় গাছগুলো, সেই গাছের ঘন পাতা আফ্রিকা মহাদেশকে যেন পাহারা দিয়ে ঢেকে রেখেছে। সেই পাহারাটা এতঠোর পাহারা যে সেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারছে না। তার জন্য বলা হচ্ছে যে কৃপণ আলোর অন্তঃপুরে, অর্থাৎ আলো যেন এখানে অন্তঃপুর, অর্থাৎ আফ্রিকা মহাদেশের যে অন্দরমহল, সেই অন্দরমহলে যেন আলো কিপটে হয়ে গেছে বা কৃপণ হয়ে গেছে, অনুদার হয়ে গেছে, সেখানে আলো পৌঁছতে পারছে না। তো এখানে সৃষ্টির আদি লগ্নে যে আফ্রিকার যে রূপ, সেটা কবি ফুটিয়ে তুলেছেন কবিতার এই প্রথম অংশে। দেখো, তারপরে কবি বলছেন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। দেখো, এখানে কবি তারপরে কি বলছেন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। নিভৃত মানে কি? নির্জন বা একা থাকা। আফ্রিকা মহাদেশ কি অন্যান্য সভ্যতা, অন্যান্য সভ্য মহাদেশের থেকে আলাদা হয়ে সমুদ্রের মাঝখানে নিজের মতন করে একাকী ছিল। দেখো, আমরা যখন একা থাকি তখনই কিন্তু আমাদের আত্ম উপলব্ধির সৃষ্টি হয়, আমরা নিজেদেরকে অনুভব করতে পারি, নানান ধরনের নতুন চিন্তা আমাদের মাথায় আসে। তাই আফ্রিকা মহাদেশ যখন উন্নত সভ্যতাগুলির থেকে, উন্নত মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে নিজস্ব সংস্কৃতিতে নিজস্ব জনজাতির সৃষ্টি করেছিল, সেই আফ্রিকা যেন নিভৃত অবকাশে, অর্থাৎ একাকী, অন্য মহাদেশের থেকে যখন একাকী ছিল তখন তার কিন্তু আত্ম উপলব্ধি করেছিল। আফ্রিকার আত্ম উপলব্ধিটা কেমন? সে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, অর্থাৎ এই প্রকৃতির যে দুর্গমতার রহস্য সেটা সংগ্রহ করেছিল। প্রকৃতিকে চিনেছিল আফ্রিকা মহাদেশ, জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত আফ্রিকা মহাদেশের মানুষজন চিনেছিল, কারণ আফ্রিকা মহাদেশের যে প্রাকৃতিক অবস্থা সেটা অত্যন্ত প্রতিকূল, তাদের অত্যন্ত সংগ্রাম করে নিজেদের জীবন ধারণ করতে হয়। তার জন্য আফ্রিকা মহাদেশের মানুষজন যেন তিলে তিলে জল, স্থল, আকাশ, এদের দুর্বোধ সংকেত চিনেছিল। প্রকৃতির কখন বিরূপ হয়ে উঠতে পারে, কখন কেমন রূপ ধারণ করতে পারে, এটা যেন তারা মজ্জাগত করে নিয়েছিল, অর্থাৎ তারা প্রকৃতিকে অত্যন্ত ভালোভাবে উপলব্ধি করেছিল। আফ্রিকার মানুষজন প্রকৃতিকে অত্যন্ত ভালোভাবে চিনে ফেলেছিল। বলছেন যে প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। এই যে প্রকৃতির জাদু, প্রকৃতির যে রহস্যময়তায়, এই জাদু যেন আফ্রিকার মনে, অর্থাৎ আফ্রিকার যে বসবাসী তাদের মনে মন্ত্র জাগাচ্ছিল। মন্ত্র কি? মন্ত্র আমরা কেন উচ্চারণ করি? মন্ত্র হচ্ছে আমাদের মনকে কি, আমাদের চেতনা জাগায়, আমাদের চিত্তকে উদ্দীপিত করে, আমাদের কি ভালোর পথে নিয়ে যায়, আমাদের মধ্যে একটা ইতিবাচক চিন্তা নিয়ে আসে। তো এই প্রকৃতির সান্নিধ্য যেন আফ্রিকার মানুষদের মনে মন্ত্র জাগাচ্ছিল, আফ্রিকার মানুষদের চেতনাতীত মনে। চেতনা শব্দের অর্থ কি? চেতনাতীত শব্দের অর্থ কি? যেটা জ্ঞানকে অতিক্রম করে যায়, সেই রকম মনে মন্ত্র জাগাচ্ছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। এই বিদ্রুপ শব্দের অর্থ কি? বিদ্রুপ শব্দের অর্থ হচ্ছে শ্লেষ মিশ্রিত উপহাস বা ঠাট্টা। তারা আফ্রিকা মহাদেশ যেন অন্যদের বা আফ্রিকা মহাদেশের মানুষজন যেন অন্যকে বিদ্রুপ করছিল বা ঠাট্টা করছিল। কিসের ছদ্মবেশে? এটা কিন্তু সরাসরি তারা ঠাট্টা করেনি, প্রাকৃতিকভাবে, মানে প্রকৃতির রূপ হিসেবে তারা যেন অন্য মহাদেশকে ঠাট্টা করছে। কিভাবে ঠাট্টা করছে? বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ বিরূপ, শ্রীহীন,
বা কুরূপ বা যেটাকে বলা যেতে পারে খারাপ রূপ, তাদের যে খারাপ সৌন্দর্য, সেই খারাপ সৌন্দর্যের ছদ্মবেশে, তাদের আদৌ কিন্তু খারাপ সৌন্দর্য ছিল না, তারা যেন খারাপ সৌন্দর্যের ছদ্মবেশ ধারণ করেছিলেন, অর্থাৎ এই খারাপ সৌন্দর্য দিয়ে, বাইরে খারাপ সৌন্দর্য দিয়ে নিজেদেরকে আত্মগোপন করে রেখেছিল। এই আফ্রিকা মহাদেশকে কেন খারাপ সৌন্দর্য বলা হচ্ছে? আফ্রিকা মহাদেশটা ঢাকা ছিল কি ঘন জঙ্গল দিয়ে, মানে স্যাঁতসেঁতে একটা পরিবেশ, ঘন জঙ্গলে ঢাকা, যেখানে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না। এই যে শ্রীহীনতা, এই যে খারাপ রূপ বা কুরূপ, এই কুরূপ দিয়ে যেন তারা ছদ্মবেশ ধারণ করেছিল, নিজেদের আত্মগোপন করে রেখেছিল, এবং তারা তাদের এই রূপ দিয়েই যেন অন্যদেরকে ঠাট্টা করছিল। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, অর্থাৎ শঙ্কা শব্দের অর্থ হচ্ছে ভয়, এই ভয়কে যেন তারা হার মানাতে চাইছিল, আপনাকে উগ্র করে, অর্থাৎ নিজেদেরকে উগ্র বা কর্কশ করে, যেন বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। অর্থাৎ এইরকম যে কঠিন কঠিন শব্দ এখানে বলা হচ্ছে। দুন্দুভি নিনাদ শব্দের অর্থ কি? দুন্দুভি নিনাদ শব্দের অর্থ হচ্ছে দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য বিশেষ, দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য বিশেষ, রণবাদ্য মানে যেগুলো যুদ্ধের সময় বাজানো হয়। তো এই আফ্রিকা মহাদেশের মানুষজন যে প্রচন্ড বিভীষিকার প্রচন্ড মহিমায়, এগুলো কেন বলা হচ্ছে? কারণ আফ্রিকা মহাদেশের মানুষজনদের প্রচন্ড প্রতিকূলতা, প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হতো। এর জন্য বলা হচ্ছে তারা যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা যতই মানে যুদ্ধের মতো বাধা বিপত্তি আসুক না কেন, তারা কিন্তু নিজেদেরকে উগ্র করে, অর্থাৎ নিজেদের এই শ্রীহীন রূপ নিয়ে কিন্তু নিজেদের টিকিয়ে রেখেছিল এবং নিজেদের সংস্কৃতি টিকিয়ে রেখেছিল। এই পর্যন্ত, কবিতার এই পর্যন্ত কিন্তু আফ্রিকার যে আদিম রূপ, আফ্রিকার যে সৃষ্টি লগ্ন থেকে কেমন রূপ ছিল এবং তাদের সংস্কৃতি, তাদের মানুষজন কেমন ছিল, সেটা কিন্তু এই পর্যন্ত কবি ফুটিয়ে তুললেন। দেখো তারপরে কবি বলছেন হায় ছায়াবৃতা। ছায়াবৃতা শব্দের অর্থ কি? ছায়াবৃতা শব্দের অর্থ হচ্ছে ছায়া দ্বারা আবৃত, ছায়া দ্বারা আবৃত। আমি আগেই বলেছি যে আফ্রিকা মহাদেশটি কি বনস্পতির নিবিড় পাহারার মধ্যে আবদ্ধ ছিল, সেখানে বড় বড় গাছের ঘন পাতা ছায়া দিয়ে আফ্রিকা মহাদেশকে আবদ্ধ করে রেখেছিল। তাই এখানে কবি বলছেন যে হায় ছায়াবৃতা। কাকে বলছেন? আফ্রিকা মহাদেশকে বলছেন যে হায় ছায়াবৃতা। ছায়াবৃতা শব্দের অর্থ ছায়া দ্বারা আবৃত। আবৃতা তা বলা হয়েছে কারণ এটি স্ত্রীলিঙ্গ, অর্থাৎ আফ্রিকা মহাদেশকে কিন্তু তিনি একটি মানবী বা স্ত্রী লোক হিসেবে কল্পনা করছেন। কালো ঘোমটার নিচে, অর্থাৎ কালো যে ঘোমটা, সেই ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, অর্থাৎ বনস্পতির নিবিড় পাহারায় মানে ঘন যে অন্ধকার, যে ছায়াযুক্ত অঞ্চল, সেখানে ছিল যে আফ্রিকার যে মানব রূপ, আফ্রিকার যে আসল রূপ, মানব সভ্যতার হিসেবে যে আফ্রিকা সভ্যতা, সে আফ্রিকা সভ্যতার যে আসল রূপ, সেটা কিন্তু এই কালো ছায়া বা কালো ঘোমটার নিচে আবদ্ধ ছিল, লুকিয়ে ছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষা মানে কি? উপেক্ষা শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা। উপেক্ষা শব্দের অর্থ কি? অগ্রাহ্য করা। কারণ আফ্রিকা মহাদেশের মানুষদের তথাকথিত যে সভ্য সমাজ, তারা অতটা বেশি গুরুত্ব দিত না, অর্থাৎ তাদের অগ্রাহ্য করত, সেটাকেই বলা হচ্ছে উপেক্ষা বা অগ্রাহ্য করা। উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল শব্দের অর্থ কি? কলুষিত বা পঙ্কিল বা ঘোলা বা অস্বচ্ছ। এই অস্বচ্ছ বা ঘোলা দৃষ্টিতে বা কলুষিত দৃষ্টিতে উপেক্ষা করত। আফ্রিকা মহাদেশকে সবাই উপেক্ষা করত। তারপরে হঠাৎ করে কি হলো? তারপরে দেখো কবি বলছেন, এখান থেকে কিন্তু কবিতার মোড় ঘুরে যাচ্ছে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। হাতকড়ি শব্দের অর্থ কি? হাতকড়ি শব্দের অর্থ হচ্ছে মানুষকে হাতে শেকল দ্বারা আবদ্ধ করার তালা বিশেষ হচ্ছে হাতকড়ি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। দেখো ইউরোপের যে সাম্রাজ্য লোভী যে জনজাতি, সেই ইউরোপের সাম্রাজ্য লোভী জনজাতি হঠাৎ করে তাদের কুনজর আফ্রিকার সহজ সাধারণ মানুষদের ওপর পড়লো। তারা হাতকড়ি নিয়ে আসলো, কারণ তখন যে দাস প্রথা, সেই দাস প্রথা তখন ভীষণভাবে চালু ছিল। তো এইখান থেকে কৃতদাস সংগ্রহের জন্য ইউরোপের যে সাম্রাজ্যলোভী মানুষেরা, তারা কৃতদাস সংগ্রহের জন্য তারা আফ্রিকায় আসলো এবং তারা সেখান থেকে কৃতদাস অর্থাৎ মানুষদের যে কেনা বেচার প্রথা তখন চালু ছিল, তারা এর জন্য মানুষ সংগ্রহ করার জন্য আফ্রিকায় হাতকড়ি
করে নিয়ে গেল, কবির ভাষায় এখানে বলছেন যে তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হবে কোথায়, ইউরোপের মহাদেশে, তাদেরকে নিজের কাজে লাগানোর জন্য। এখানে বলা হচ্ছে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এই যে ইউরোপের সাম্রাজ্যবাদী বর্বর জাতি, সেই জাতিকে কবি কিসের সাথে তুলনা করছেন, নখ যাদের তীক্ষ্ণ, অর্থাৎ তারা হিংস্র, নেকড়ের চেয়েও হিংস্র। নেকড়ের নখ কতটা তীক্ষ্ণ, তাদের থেকেও তার চেয়েও বেশি তীক্ষ্ণ যেন এই ইউরোপের বর্বর সাম্রাজ্য লোভী মানুষদের নখ, তারা এতটাই হিংস্র। এলো মানুষ ধরার দল। এই যে মানুষ ধরার দল কাদের বলা হচ্ছে, ইউরোপের সাম্রাজ্য লোভী মানুষদের বলা হচ্ছে মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এখানে গর্ব কেন বলা হচ্ছে, কারণ সারা পৃথিবীর মধ্যে ইউরোপ তখন কি শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, উন্নতির দিক থেকে তারা অনেকটা এগিয়ে ছিল, তারা অনেকটা উন্নত ছিল অন্যান্য মহাদেশ থেকে। এর জন্য তারা যেন নিজেদের মধ্যেই একটা গর্ব অনুভব করত, কিন্তু তাদের যে এই যে শিক্ষা, তাদের যে এই সংস্কৃতি, তারা সেটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেনি। তারা যেন এই গর্বে, অত্যন্ত বেশি গর্বে তারা অন্ধ হয়ে পড়েছিল। কেমন অন্ধ হয়ে পড়েছিল, সূর্যহারা অরণ্যের চেয়ে। এখানে তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে বলা হয়েছে, তোমার বলতে কিন্তু আফ্রিকা মহাদেশের। আমরা জানি যে আফ্রিকার রূপ কেমন, আফ্রিকার যে অন্তঃপুর, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানে অন্ধকার থাকে। এই যে আফ্রিকার অন্ধকার, সেই অন্ধকারের থেকেও যেন মানবিক দিক থেকে অন্ধকার, মানে মানবিক দিক থেকে আরো বেশি অন্ধ ছিল। আফ্রিকার অন্ধকারের থেকে মানবিক দিক থেকে আরো বেশি অন্ধ ছিল কারা, ইউরোপের সাম্রাজ্য লোভী জাতিরা। বলছে সভ্যের বর্বর লোভ, সভ্যের বর্বর লোভ, অর্থাৎ তারা তথাকথিত অর্থে সভ্য হলেও তারা ছিল অত্যন্ত বর্বর জাতি এবং তাদের মনে ছিল লোভ ভরা। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ তাদের যে অমানবিক দৃষ্টি, তাদের যে অমানুষতা, তাদের মধ্যে যে মানবিক বোধ সেটা ছিল না। তারা যেন নগ্ন নির্লজ্জ অমানসিকতায় পরিণত হয়েছিল, অর্থাৎ তারা লোভের বশে মানুষকে মারতেও পিছু পা হতো না, অসহায় মানুষের উপর নির্যাতন নিপীড়ন তারা চালিয়ে যেত। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যুর পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এতদিন পর্যন্ত আফ্রিকা সৃষ্টির আদি লগ্ন থেকে অত্যন্ত সহজভাবে নিজেদেরকে টিকিয়ে রেখেছিল প্রকৃতির প্রতিকূলতা সত্ত্বেও, কিন্তু হঠাৎ করে যখন ইউরোপীয় সাম্রাজ্য লোভী জাতির কুদৃষ্টি পড়ল কোথায়, আফ্রিকা মহাদেশের উপর, তখন আফ্রিকার অবস্থা হঠাৎ এক মুহূর্তে কেমন হয়ে গেল। আফ্রিকার অবস্থা দেখো, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ আফ্রিকার যে ভাষাহীন ক্রন্দন, আফ্রিকার যে নিজস্ব ভাষা, সেই ভাষাহীন ক্রন্দন, ক্রন্দন শব্দের অর্থ কি, যে কান্না, সেই কান্নায় যেন বাষ্পাকুল, অর্থাৎ বাষ্পে ভরে উঠল, অর্থাৎ আফ্রিকার যে চোখের জল, আফ্রিকার যে কষ্টের চোখের জল, সেই চোখের জলে যেন অরণ্য পথ, আফ্রিকার অরণ্য পথ বাষ্পাকুল হয়ে উঠল, অর্থাৎ বাষ্পে ভরে উঠল। পঙ্কিল হলো ধুলি, পঙ্কিল শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত বা কাদা ভরা। এখানে যে চোখের জল, সেই চোখের জলেই যেন পঙ্কিল হয়ে গেল, অর্থাৎ ধুলো যেন কাদা কাদা হয়ে গেল, ধুলো ভিজে গেল আফ্রিকার মানুষদের চোখের জলে। মানে এতটাই কষ্ট, সেটা বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে যে তোমার রক্তে অশ্রুতে মিশে, তাহলে পঙ্কিল হয়ে গেল, কাদা হয়ে গেল কেন, রক্ত, আফ্রিকার মানুষদের, অসহায় মানুষদের রক্ত এবং চোখের জলে আফ্রিকার যে ধুলোময় যে শুকনো মৃত্তিকা, সেটা যেন কাদা যুক্ত হয়ে উঠলো। তাহলে ভাবো কতটা কষ্ট এখানে বোঝানো হচ্ছে আফ্রিকার মানুষদের, যে যাদের চোখের জল এবং রক্তে সেখানকার যে মৃত্তিকা, শুকনো মৃত্তিকা, সেটা কি হয়ে গেল, সেটা কর্দমাক্ত হয়ে গেল। দস্যুদের পায়ের কাটা মারা জুতোর তলায়, অর্থাৎ দস্যু এখানে কাদের বলা হচ্ছে, ইউরোপের সাম্রাজ্য লোভী জাতিকে, যারা আফ্রিকাকে আক্রমণ করেছিল। তো সেই তাদের বলা হচ্ছে দস্যু। তারা পায়ে এক ধরনের বিশেষ জুতো পরতো, যে জুতোতে কি, যে জুতোতে কাঁটা লাগানো থাকতো এবং সেই কাঁটা লাগানো জুতো দিয়ে তারা লাথি মারতো সেই আফ্রিকার সাধারণ অসহায় মানুষদের। তো সেই কাঁটা মারার জুতোর তলায় যেন বিভৎস কাদার পিণ্ড পিষে যেত, এটা যেন আফ্রিকাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। বিভৎস কাদার পিণ্ড অর্থাৎ আফ্রিকার যে ধরিত্রী বা আফ্রিকার পৃথিবীর বুক বা আফ্রিকার যে মাটি, সেটাই যেন
সেই দস্যুদের কাটা মারা জুতোয় ক্ষতবিক্ষত হয়ে গেছিল। এই যে একটা ভিজে মাটির ওপর যদি কাটা জুতো দিয়ে আঘাত করা হয়, সেখানে কিন্তু কাদায় সেই জুতোর চিহ্নটা থেকে যায়। এই কাদায় যেমন জুতোর চিহ্ন থেকে যায়, ঠিক তেমনি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এই যে তারা সভ্য জাতি হয়েও এইরকম একটা অপমানকর কাজ করেছিল, সেটা কিন্তু তার চিহ্ন দিয়ে গেল তারা আফ্রিকাকে আক্রমণ করার মাধ্যমে। অর্থাৎ ইতিহাসে এই অপমানের দাগ লেখা থাকবে। কাদের অপমান? সেটা হচ্ছে আফ্রিকাকে যে ইউরোপীয়রা আক্রমণ করেছিল সেটাকেই অপমানের সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ মানবিক দিক থেকে এটা অপমান, যে তারা এতটা সভ্য জাতি হয়েও তারা কতটা বর্বরভাবে আফ্রিকার মানুষদের আক্রমণ করেছিল, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা অপমানকর ইতিহাস হয়ে থাকবে। এর পরের অংশে কবি বলছেন যে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। দেখো, যখন ইউরোপীয় সাম্রাজ্য লোভী জাতি আফ্রিকার মানুষদের ওপর অত্যাচার করছে, অকথ্য অত্যাচার করছে, এবং আফ্রিকার মানুষদের যে চোখের জল রক্তে ভেসে যাচ্ছে তাদের আফ্রিকার যে মাটি, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের অন্য পারে যেটা ইউরোপীয় সভ্যতা, ইউরোপীয় তথাকথিত সভ্যতা, সেই সভ্যতার একটা রূপ কবি এখানে ফুটিয়ে তুলছেন, স্পষ্ট করে ফুটিয়ে তুলছেন যে সমুদ্রের ওই পারে ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ আফ্রিকায় যখন এইরকম বর্বরচিত কাণ্ড চলছে, আফ্রিকার মানুষদের ওপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, ঠিক সেই সময় যারা নিপীড়ন করছে, অর্থাৎ যারা এই নির্যাতন করছে, তাদের যে মহাদেশ, সেই তাদের মহাদেশে ইউরোপীয় জাতিদের যে মহাদেশ, তাদের মহাদেশে কি রকম অবস্থা? সমুদ্র পাড়ের সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। অর্থাৎ সেখানে মানুষ মন্দিরে পুজো দিচ্ছে, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে তারা মন্দিরে পুজো দিচ্ছে, শিশুরা খেলছিল মায়ের কোলে, অর্থাৎ সৌন্দর্য প্রকাশিত হচ্ছে। অর্থাৎ সেখানে, অর্থাৎ ইউরোপীয়দের মধ্যে যেন তার কোনো প্রভাবই পড়ছে না। অর্থাৎ আফ্রিকার মানুষদের ওপর এতটা অকথ্য অত্যাচার করা হচ্ছে, তার কোনো প্রভাব ইউরোপের মানুষদের ওপর পড়ছে না। তারা তাদের মতন খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, তারা ঈশ্বরের নাম করছেন, শিশুরা নির্ভয়ে নিরাপদে মায়ের কোলে খেলতে পারছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুরের আরাধনা। অর্থাৎ ইউরোপের যে কবিরা, ইউরোপের যে সাহিত্যিক কবি বা সাহিত্যিক বা শিল্পীরা, তাদের সুরে যেন এই আফ্রিকার জন্য কোনো প্রতিবাদ ধ্বনিত হচ্ছে না, তাদের মনে যেন রোমান্টিক সঙ্গীত বেজে উঠছে। অর্থাৎ তারা যেন অত্যন্ত ভালোভাবেই জীবনযাপন করছে। আফ্রিকার মানুষদের যে এই যে নিপীড়ন বা অত্যাচার, সেটা তাদের মনে কোনো প্রভাবই ফেলছে না, তাদের কষ্ট তাদের মনে কোনো প্রভাবই ফেলছে না। তারা অত্যন্ত সুখে আছে, তারা অত্যন্ত শান্তিতে, অত্যন্ত আনন্দের সাথেই রয়েছে। এটা যেন একটা স্তবকে কবি ইউরোপের যে রূপটা, সেটা ইউরোপের যে কদর্য রূপ, সেটাকে তুলে ধরলো। কারণ ইউরোপীয়রা একদিকে যেমন আফ্রিকাকে আক্রমণ করছে, আফ্রিকার মানুষদের বেঁচে থাকাকে অতিষ্ঠ করে তুলেছে, আবার অন্যদিকে তারা অত্যন্ত ভালোভাবে রয়েছে। এবং কথিত যে সভ্য মানুষ, অর্থাৎ তথাকথিত অর্থে যারা সভ্য, যারা কবি, সাহিত্যিক, শিল্পী, তারাও যেন এ বিষয়ে খুব একটা বেশি মাথা ঘামাচ্ছে না, তারা নিজেদের মতন করে নিজেদের শিল্প সৃষ্টিতে ব্যস্ত রয়েছেন। এই লাইনে কিন্তু সেটাই প্রকাশিত হচ্ছে যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ সুন্দরের আরাধনা বেজে উঠছে ইউরোপীয় কবিদের সাহিত্যে। অর্থাৎ তারা আফ্রিকার যে এই বর্বরচিত ঘটনা, তা সে বিষয়ে তারা কোনো রকম মুখই খুলছে না। কিন্তু একটা তাৎপর্যপূর্ণ জিনিস দেখো, ইউরোপের কোনো কবিরা এই বিষয়ে মুখ না খুললেও কে মুখ খুলছেন? আমাদের ভারতবর্ষে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর। এর জন্যই তো তিনি বিশ্বকবি, না? তারপরে দেখো বলছে, আজ যখন পশ্চিম দিগন্তে, একদম শেষ স্তবকে কবি কি প্রসঙ্গ রেখেছেন, তার কবিতার কি দাবি করছেন কবি, কোন বার্তা দিতে চাইছেন দেখো। বলছে, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। অর্থাৎ আজ যখন পশ্চিম দিগন্তে, অর্থাৎ পশ্চিম দিকের সীমানায় প্রদোষকাল শব্দের অর্থ কি? প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সূর্যাস্তের সময় বা সন্ধ্যার ঝঞ্ঝা বাতাসে, অর্থাৎ ঝোড়ো হাওয়া। অর্থাৎ যেন পশ্চিম দিগন্তে যখন সন্ধ্যা হবে, ঠিক সেই সন্ধ্যার সময় ঝোড়ো বাতাসের ঊর্ধ্বশ্বাস, যেন কি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। এটা হচ্ছে আফ্রিকার যে অবস্থা, সেটাকে বোঝানো হচ্ছে যে এতটাই ঝোড়ো অবস্থা আফ্রিকার সামাজিক
যে জগৎ, সেখানে এতটাই ঝোড়ো অবস্থা বা এতটাই অকথ্য অত্যাচার নিপীড়ন, সেখানে যেন রুদ্ধশ্বাস, যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। সেটাই বলা হচ্ছে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। গুপ্ত গহ্বর, গুপ্ত শব্দের অর্থ হচ্ছে লুকানো, গহ্বর শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহা। তো এই লুকানো পাহাড়ের গুহা থেকে পশুরা বেরিয়ে এলো। এই পশু কাদের বলা হচ্ছে? পশু বলা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিকে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অর্থাৎ এই যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী যে পশুরা, তারা তাদের অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কি? তারা দিনের অন্তিম কাল, অর্থাৎ দিনের আলো, তার শেষ ঘোষণা করলো। দিনের আলো কি? আমাদের নতুনত্বের পথ দেখায়, আমাদের কি বেঁচে থাকার সহায়ক হয় কি? দিনের আলো। অর্থাৎ আলোতেই আমরা সমস্ত কিছু দেখতে পারি। আমাদের ভবিষ্যৎ কাল যেন আলোময় হয়ে থাকে, আমরা সেই প্রার্থনাই করি। কিন্তু এই ইউরোপীয় যে পশুরা, ইউরোপীয় সাম্রাজ্যবাদী পশুরা, তারা কি? তারা তাদের অশুভ ধ্বনিতে কি ঘোষণা করলো? যে দিনের অন্তিম কাল, অর্থাৎ আফ্রিকার যে যুগ, সেই যুগ শেষ হয়ে গেছে, আফ্রিকার যুগ তারা শেষ করে দেবে, এইরকম একটা চিন্তা ভাবনা তাদের ছিল। অর্থাৎ আফ্রিকার অন্তিম কাল যেন তারা নিজেরা ঘোষণা করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এসো যুগান্তের কবি। যুগান্তের, যুক্ত অন্ত, যুগান্ত অর্থাৎ যুগ শেষের কবি, যুগ শেষের সমস্ত কবিদের রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান করছেন। কি আহ্বান করছেন? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, অর্থাৎ এই যে আগত সন্ধ্যা, সে আগত সন্ধ্যার শেষ রশ্মিপাতে, অর্থাৎ শেষ সূর্যের যে রশ্মি, যেটা ডুবে যাবে ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ শেষ সূর্যের রশ্মি ডুবে গেলেই কি? অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে গোটা আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা সভ্যতা এখানে শেষ হয়ে যাবে। তো সেই আফ্রিকা সভ্যতা শেষ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে, যখন একটু সূর্যরশ্মি রয়েছে, অর্থাৎ যখন একটু আশার আলো রয়েছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবি, অর্থাৎ যুগের শেষের সমস্ত কবিদের আহ্বান করছেন যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, অর্থাৎ সেই অন্ধকারে নেমে আসার আগের মুহূর্তের যে ক্ষীণ রশ্মি রয়েছে, ঠিক সেই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, অর্থাৎ এই যুগান্তের কবিদের এবং সেই ইউরোপীয় সাম্রাজ্য লোভী জাতিকে দাঁড়াতে বলছেন কোথায়? মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী, মানহারা কি? যার সম্মান হারিয়ে গেছে এরকম মানবী বলতে এখানে আফ্রিকাকে বোঝানো হয়েছে। আমরা কি জানি? মানুষের যে সম্মান, সেটা স্ত্রী হোক পুরুষ হোক সকলেরই কিন্তু সম্মান রক্ষাটা অত্যন্ত বেশি জরুরি। কিন্তু ইউরোপীয়দের কদর্যতা, ইউরোপীয়দের আক্রমণে, ইউরোপীয়দের নিপীড়নে যেন এই আফ্রিকা অবস্থা মানহারা মানবীর মতো হয়ে গেছিল, অর্থাৎ কি? সম্মানহারা স্ত্রী লোকের মতন হয়ে গেছিল। তো সেই সম্মানহারা মানবীর দ্বারে, অর্থাৎ সেই সম্মান হারানো আফ্রিকার দ্বারে দাঁড়াতে বলছেন সেই যুগান্তের কবিদের, এবং ইউরোপীয় সমস্ত সাম্রাজ্যলোভী জাতিকে দাঁড়াতে বলছেন। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক সভ্যতার শেষ পূর্ণমানী। কারণ ইউরোপীয়রা যে দোষটা করেছিল তার ক্ষমা হয় না ঠিকই, অর্থাৎ ইউরোপীয়রা আফ্রিকাদের আক্রমণ করে, আফ্রিকার সমাজের ওপর, আফ্রিকার মানুষদের ওপর আক্রমণ করে, তাদের নির্যাতন করে, তাদের নিপীড়ন করে যতটা কষ্ট দিয়েছে, ততটা কষ্টের ভাগ তাদের কোনো শাস্তি দিয়েই দেওয়া সম্ভব নয়। তাই কবি বলছেন যে তোমরা ক্ষমা চাও, অন্তত তোমরা ক্ষমা চাও হিংস্র প্রলাপের মধ্যে, অর্থাৎ তোমরা তো সবসময় হিংস্র প্রলাপ করো, অন্যদের উপর অকথ্য অত্যাচার করো। তো তোমাদের এই হিংস্র প্রলাপ শব্দের আসলে অর্থগত দিক থেকে প্রলাপ শব্দের অর্থ হচ্ছে অর্থহীন উক্তি বা বাক্য বা অসংলগ্ন কথাবার্তা। তো তোমরা যে এই যে সবসময় হিংস্র প্রলাপ করো, সেই প্রলাপের মধ্যে, অর্থাৎ কাদের কথা বলা হচ্ছে? বলো ক্ষমা করো। এই বলো ক্ষমা করো কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? যে ইউরোপীয় সাম্রাজ্য লোভী জাতিকে বলা হচ্ছে যে তোমরা আফ্রিকার মানুষদের কাছে, আফ্রিকার সেই মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে আফ্রিকার কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ তোমরা যে দোষ করেছো তার সমপরিমাণ শাস্তি সম্ভব নয়, তোমরা অন্তত একবার ক্ষমা চেয়ে নাও। তোমরা যে প্রলাপের মধ্যে, তোমরা তো কখনো ভালো কথা বলো না, সবসময় প্রলাপ বকতে থাকো, তো তোমরা সেই প্রলাপের মধ্যে অন্তত একটা ভালো কথা বলে যাও। অর্থাৎ সভ্যতার শেষে তোমাদের এই যে বর্বরচিত সভ্যতা তোমরা তৈরি করে রেখেছো, এই সভ্যতার যখন
অন্তিমকাল হচ্ছে, সেই অন্তিমকালের আগে তোমরা অন্তত একবার আফ্রিকার কাছে ক্ষমা চেয়ে নাও, সেটাই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। কারণ তোমরা তো কোনোদিনও পুণ্য করনি, অন্তত একটা পুণ্য অন্তত করো, সেটা হচ্ছে কি আফ্রিকার কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। তোমরা যে দোষটা করেছো তার জন্য আফ্রিকার কাছে ক্ষমা চেয়ে নাও। তো এটাই ছিল আফ্রিকা কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।